সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের পৌরনীতি ও সুশাসন অ্যাসাইনমেন্ট 2 অর্থাৎ আমাদের প্রথম সপ্তাহে পৌরনীতি ও সুশাসন 1 ছিল। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন 2 নিয়ে কথা বলবো, যা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট হিসেবে গণ্য হবে। সেই অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আমরা আলোচনা করব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। পাশাপাশি আমরা প্রশ্ন এখানে লিখে রেখেছি, প্রশ্নগুলো দেখে আমরা সমাধানটা করি। এখানে আমাদের প্রশ্ন ছিল যে লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট হিসেবে বঙ্গভঙ্গ, মুসলিম লীগ এবং দ্বিজাতি তথ্যের উপর একটি নিবন্ধ লেখো। এখানে আমাদের নির্দেশনা হচ্ছে তিনটি। নাম্বার 1 হচ্ছে বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল। নাম্বার 2 হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও গুরুত্ব। নাম্বার 3 হচ্ছে দ্বিজাতি তথ্য ও লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য ও তাৎপর্য। এখানে আমরা সরাসরি উত্তরে চলে যাব। উত্তরে চলে যাওয়ার পূর্বে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করি, যারা মনের বলে এখনও লাইক বাটনটি প্রেস করেননি তারা লাইক বাটনটি প্রেস করবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ থাকলো। পাশাপাশি কোনো বিষয়ে সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারবেন। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। নিম্নে লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট হিসেবে বঙ্গভঙ্গ, মুসলিম লীগ এবং দ্বিজাতি তথ্য এর উপর আমার সব্যাখ্যাত নিবন্ধটি দেওয়া হলো। এখানে আমরা যেহেতু আমাদের ইতিহাসের বিষয়ে লিখতে হবে, সেহেতু আমাদের নিজে থেকে বানিয়ে কোনো কিছু লেখার সুযোগ নেই, আমাদের যা সত্য তাই লিখতে হবে। তো বঙ্গভঙ্গ, প্রথমে আমরা বঙ্গভঙ্গে চলে আসি। বাংলা ও ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে বঙ্গভঙ্গ এটি হচ্ছে 1905 থেকে 1911 সাল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত ছিল বাংলা প্রদেশ বা বেঙ্গল প্রেসিডেন্সি। এখানে ছিল কলকাতা ছিল রাজধানী। এটি ছিল ব্রিটিশ ভারতের বৃহত্তম প্রদেশ। শাসন কার্যের সুবিধার্থে ব্রিটিশ সরকার বাংলা প্রেসিডেন্সির বিভক্তিকরণের কথা চিন্তা করতে থাকে। উদ্যোগী ভূমিকা পালন করে স্যার রামফিট ফুলার ও স্যার অ্যান্ড্রু ফ্রেজার। তৎকালীন ব্রিটিশ ভারতের বড় লর্ড কার্জনও বহুবার বিষয়টি আলোচনা করেন। অতঃপর 1905 সালের 1 সেপ্টেম্বর বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। সৃষ্টি হয় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও আসামকে নিয়ে পূর্ববঙ্গ ও আসাম নামে এক নতুন প্রদেশ এবং রাজধানী হয় ঢাকা। এখানে আমাদের বলা ছিল যে বঙ্গভঙ্গের কারণগুলো কি। বঙ্গভঙ্গের কারণগুলো ছিল মূলত 4টি। নাম্বার 1 হচ্ছে শাসনতান্ত্রিক কারণ, রাজনৈতিক কারণ, সামাজিক কারণ এবং অর্থনৈতিক কারণ। তো নিম্ন কারণগুলো পর্যালোচনা করা হলো। শাসনতান্ত্রিক কারণ নাম্বার 1, 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অনুসারে সৃষ্ট বাংলার প্রদেশের আয়তন ছিল প্রায় 2 লক্ষ বর্গ মাইল এবং লোকসংখ্যা ছিল প্রায় 8.25 কোটি। এই বিশাল আয়তনের বিশাল প্রদেশের শাসনভার একজন গভর্নরের উপর ন্যস্ত ছিল, ফলে এর শাসনতান্ত্রিক শৃঙ্খলা রক্ষা এবং ব্রিটিশ বিরোধী তৎপরতা দমন করা ছিল দুরূহ ব্যাপার। তাই বাংলার প্রদেশকে বিভক্তকরণে ইংরেজ সরকার সচেষ্ট হয়ে ওঠেন। অবশেষে লর্ড কার্জন বঙ্গপ্রদেশকে বিভক্ত করে নতুন প্রদেশ সৃষ্টি করেন। এরপর হচ্ছে আমাদের রাজনৈতিক কারণ। বাংলা প্রদেশকে বিভক্ত করার পেছনে ইংরেজ শাসকদের রাজনৈতিক উদ্দেশ্যই মুখ্য ছিল। এই ব্যাপারে বিশেষ করে আমাদের দেশীয় লেখক তথা ইতিহাসবিদগণ প্রায় একমত। ইংরেজদের উদ্দেশ্য ছিল বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টাকে বানচাল করা। বিংশ শতাব্দীতে প্রারম্ভে ভারতীয় জনসাধারণের মাঝে জাতীয়তাবাদী চেতনা ক্রমশ প্রখর হয়ে ওঠে। 1885 সালে জাতীয় কংগ্রেসের জন্ম আন্দোলনের ধারাকে আরও বেশি বেগবান করে। এক্ষেত্রে বাংলার প্রদেশ ছিল অনেক অগ্রসর, যে কারণে সুচতুর ইংরেজ সরকার তদানীন্তন বাংলা প্রেসিডেন্সিকে বিভক্ত করে এই জাতীয়তাবাদী আন্দোলন বন্ধ করার জন্য নতুন প্রদেশ সৃষ্টি করার চিন্তা করে। ভাগ করা হয় শাসন কর নীতি। বঙ্গভঙ্গ মুসলমানদের আন্দোলন বা দাবির ফসল ছিল না। পরবর্তীতে এর গূঢ় সমর্থক ও প্রবর্তক ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ স্বয়ং নিজে শুরুতে ব্যাপারে সন্দিহান ছিলেন বা এর প্রতি তার সমর্থনও ছিল না। বঙ্গভঙ্গের প্রস্তাব ব্রিটিশ শাসকদের কাছ থেকে আসে। কার্যত এটি ছিল ব্রিটিশদের ভাগ কর শাসন কর নীতির ডিভাইড অ্যান্ড রুল পলিসি ফল। প্রস্তাবিত বঙ্গভঙ্গর পক্ষে মুসলিম জনমত গঠনের লক্ষ্যে 1904 সালের ফেব্রুয়ারিতে পূর্ব বাংলার কয়েকটি বড় শহর ভ্রমণের সময় লর্ড কার্জন যে ভাষণ দেন তা ছিল এই ক্ষেত্রে প্রাণিদানযোগ্য। তাই বলা যায় বঙ্গভঙ্গ ছিল ইংরেজদের রাজনৈতিক উদ্দেশ্যের ফসল। সুপ্রিয় শিক্ষার্থী, আপনি অ্যাসাইনমেন্টটি এভাবে হুবহু লিখতে পারেন, চাইলে আপনার মতো করে লিখতে পারেন। আমরা একটি স্ট্যান্ডার্ড অ্যাসাইনমেন্ট করার চেষ্টা করেছি মাত্র, বাকিটা আপনার উপর নির্ভর করবে। আপনি পুরো ভিডিওটি দেখলে আপনার যদি মনে হয় যে অ্যাসাইনমেন্টটি ভালো হয়েছে তাহলে এখানটি ফলো করতে পারেন। তো সামাজিক কারণ,
ইংরেজ শাসনের শুরু থেকে বৈষম্যমূলক আচরণের ফলে মুসলমান সমাজ ধীরে ধীরে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে তাদের প্রাধান্য হারাতে থাকে। ফলে 1905 সালে পুরো বাংলার মুসলিম সমাজ তাদের ঋতগৌরব পুনরুদ্ধারের আশায় ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গ প্রস্তাব জোরালোভাবে সমর্থন করে। অর্থনৈতিক কারণ: কলকাতা ভিত্তিক সকল ব্যবসা বাণিজ্য চলতে থাকায় এবং শিল্প কারখানা তৈরি হওয়ায় বঙ্গপ্রদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহ তথা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী অঞ্চলের জনসাধারণ ধীরে ধীরে অর্থনৈতিকভাবে কলকাতার উপর নির্ভরশীল হয়ে পড়ে। কলকাতা ছিল মূলত হিন্দু সম্প্রদায় দ্বারা নিয়ন্ত্রিত, যার কারণে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দেখা দেয়। এই বৈষম্যের হাত থেকে পরিত্রাণ লাভের লক্ষ্যে মুসলিম সম্প্রদায় বঙ্গভঙ্গ সমর্থন করে এবং ঢাকা কেন্দ্রিক বিকাশের স্বপ্ন দেখতে থাকে। বস্তুত মূল বিষয়টি হচ্ছে 1905 সালের 1 সেপ্টেম্বর লর্ড কার্জন কর্তৃক বাংলার প্রদেশ বিভক্তিকরণের বা বঙ্গভঙ্গের মূলে শাসনতান্ত্রিক ও রাজনৈতিক কারণই ছিল মুখ্য। তাহলে বঙ্গভঙ্গের ফলাফলটা আমরা একটু দেখে নিই। বঙ্গভঙ্গের ফলে কি হয়েছিল? নতুন প্রদেশ সৃষ্টির ফলে মুসলিম সমাজের মধ্যে যেন প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। আধুনিকতার ছোঁয়া লাগে প্রদেশের রাজধানী ঢাকায়। অনেক কলকারখানা, ব্যবসা বাণিজ্য ঢাকায় প্রতিষ্ঠিত হয়। এই সময় এলিট মুসলমান সমাজ 1905 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা করে। এই মুসলিম লীগের মাধ্যমে পরবর্তীতে জন্ম নেয় উচ্চবিত্তের মুসলিম সমাজের সামাজিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। কলকাতা কেন্দ্রিক হিন্দু এলিট সম্প্রদায় বঙ্গভঙ্গকে সঠিকভাবে মেনে নিতে পারেনি। তারা আশঙ্কা করলেন মুসলমান সমাজের উপর তাদের আধিপত্য হারানোর এবং তাদের ব্যবসায়িক ক্ষতির ফলে ইংরেজ শাসকদের উদ্দেশ্য সার্থক হয় এবং হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়ে যায়। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে তারা পরস্পরের মুখোমুখি দাঁড়ায়। সাম্রাজ্যবাদ বিরোধী সম্মিলিত জাতীয়তাবাদী শক্তি শুরুতেই দুর্বল হয়ে যায়। তো আমরা এরপরে 2 নম্বর যে নির্দেশনা ছিল সেই নির্দেশনাটি এখন দেখার চেষ্টা করব। সেটি হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও গুরুত্ব। মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও গুরুত্ব। প্রেক্ষাপট দিতে গেলে অনেক বড় হয়, তারপরেও আপনারা দেখার চেষ্টা করুন। 1898 সালে ভারতীয় মুসলমানদের অবিসংবাদিত নেতা স্যার সৈয়দ আহমেদ খানের মৃত্যুর পরে মুসলিম সম্প্রদায়ের মধ্যে নেতৃত্বের শূন্যতা দেখা দেয়। এর বেশ কয়েক বছর পর রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ঘটনার সূত্রপাত হয় যা বিরাজমান সাম্প্রদায়িক স্বাতন্ত্র্যবোধকে আরও বেশি শক্তিশালী উপাদানে পরিণত করে। লর্ড কার্জন কর্তৃক 1905 খ্রিস্টাব্দে সম্পাদিত বঙ্গ বিভাগকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বিরোধ জোরদার হয়। বঙ্গ বিভাগ বিরোধী আন্দোলনের পূর্বভাগে ছিল কলকাতা কেন্দ্রিক শিক্ষিত হিন্দু পেশাজীবী শ্রেণী। তাই সৃষ্ট প্রদেশ পূর্ববঙ্গ ও আসাম মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল বিধায় বঙ্গ বিভাগের ফলে মুসলমানগণ লাভবান হবে, এই ছিল সাধারণ ধারণা। ফলে অল্প সংখ্যক শিক্ষিত মুসলমান ব্যতীত বাংলার বেশিরভাগ মুসলমান বঙ্গ বিভাগের পক্ষে ছিল। বঙ্গ বিভাগের পক্ষে মুখ্য ভূমিকা পালন করেন ঢাকা নবাব সলিমুল্লাহ। বঙ্গ বিভাগ প্রসূত বিক্ষোভ, আন্দোলন, লেখালেখি, বক্তৃতা ইত্যাদি বিবৃতি ইত্যাদির মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হয়। ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমান নেতৃত্ব একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজন অনুভব করে। এই ছিল মুসলিম লীগ নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠার প্রেক্ষাপট। এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে মুসলিম লীগ প্রতিষ্ঠায় সহায়তা করে। ঘটনাটা ছিল 1906 সালে ব্রিটেনে উদারপন্থী লিবারেল কর্তৃক সরকার গঠন এবং নতুন সরকারের ঘোষিত ভারত নীতি। ওই বছর 20 জুলাই ভারত সচিব জন মৌলি ভারতবর্ষের প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থাকে সম্প্রসারণের ইচ্ছা ব্যক্ত করেন এবং সেই উদ্দেশ্যে প্রয়োজনীয় শাসন সংস্কারের ইঙ্গিত দেন। এতে ভারতীয় মুসলমানদের স্বার্থ কতটুকু সংরক্ষিত হবে সেই ব্যাপারে অনিশ্চয়তা দেখা দেয় এবং যা মুসলিম নেতৃবৃন্দদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। 1 অক্টোবর 35 জনের একটি দল আগা খানের নেতৃত্বে সিমলায় ভাইসরয় লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করেন। এটি ছিল বিখ্যাত সিমলা ডেপুটেশন। মুসলিম নেতৃবৃন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে লর্ড মিন্টো তাদেরকে এই মর্মে আশ্বস্ত করেন যে ভবিষ্যতের যে কোনো শাসনতান্ত্রিক সংস্কারে মুসলিম স্বার্থ রক্ষার ব্যাপারে সরকার সচেতন থাকবে। তিনি মুসলিম নেতৃবৃন্দের পেশাকৃত পৃথক নির্বাচনী ব্যবস্থা প্রবর্তনের দাবিও সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। সিমলায় সমবেত নেতারা বুঝতে পারলেন যে শুধু একবার বড় লাটের নিকট দাবি পেশ করা যথেষ্ট নয়, প্রয়োজনে একটি স্থায়ী রাজনৈতিক সংগঠন যার মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য সবসময় চেষ্টা চালানো সম্ভব। সিমলাতে প্রাথমিকভাবে স্থির করা হয় যে কয়েক মাস পর ঢাকায় অনুষ্ঠিতব্য মুসলিম শিক্ষার সম্মেলনে সবাই, এটি হচ্ছে মোহামেডান এডুকেশন কনফারেন্স সভায় একটি রাজনৈতিক দল গঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেই অনুসারে শিক্ষা সম্মেলন শেষ হওয়ার 30 ডিসেম্বর নবাব বিকারুল মুলকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নবাব সলিমুল্লাহ কর্তৃক পেশকৃত নিম্নোক্ত প্রস্তাবসমূহ গৃহীত হয়। এই প্রস্তাবগুলো
নামই হচ্ছে আমাদের এই প্রস্তাবের ভিত্তিতেই মুসলিম লীগ গঠিত হয়। প্রস্তাবগুলো আমরা দেখে নিই। আমাদের যে প্রস্তাবগুলো ছিল সেটি হচ্ছে নাম্বার ক, ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয় মুসলমানদের আনুগত্য বৃদ্ধি করা এবং কোনো সরকারি নীতির উদ্দেশ্য সম্পর্কে মুসলমানদের ভুল ধারণার অবসান করা। নাম্বার খ হচ্ছে ভারতের মুসলমানদের রাজনৈতিক প্রতিকার ও স্বার্থ রক্ষা, উন্নয়ন সাধন এবং তাদের প্রয়োজন ও আশা আকাঙ্ক্ষার কথা সরকারের নিকট সসম্মানে পেশ করা। এরপর গ হচ্ছে মুসলমানদের মধ্যে যাতে অন্য সম্প্রদায়ের প্রতি বৈরী মনোভাব জাগ্রত না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা। তো অবশ্যই এই নীতির সঙ্গে লীগের অন্যান্য লক্ষ্যসমূহ যাতে কোনো সংঘাত না হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। উক্ত সম্মেলনে বঙ্গবিভাগকে স্বাগত জানিয়ে প্রস্তাব গৃহীত হয় এবং বঙ্গবিভাগ বিরোধী আন্দোলনকে নিন্দা ও নিরুৎসাহিত করার জন্য সরকারের নিকট আবেদন জানানো হয়। 1909 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ক্ষেত্রে মাইলফলক হিসেবে চিহ্নিত ওই বছর মৌলি মিল্টু সংস্কার আইনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদসমূহের সদস্য সংখ্যা বর্ধিত করা হয়। মুসলিম লীগের জন্য সন্তুষ্টির কারণ ছিল এই সংস্কারের মাধ্যমে স্বতন্ত্র নির্বাচনী ব্যবস্থার স্বীকৃতিদান এবং মুসলমানদের জন্য আসন সংরক্ষণ। উভয়বিধ নীতি ব্রিটিশ ভারতীয় শাসনতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শেষ পর্যন্ত টিকে থাকে। মৌলি মিন্টু সংস্কারের পরবর্তী সময়ে মুসলিম লীগের রাজনীতিতে একটা স্বাভাবিক আত্মতুষ্টি ও উদারতার ভাব লক্ষ্য করা যায়। 1910 খ্রিস্টাব্দে জানুয়ারিতে লীগের দিল্লি অধিবেশনে মহামান্য আগা খান এই আশাবাদ ব্যক্ত করেন যে পৃথক নির্বাচন ব্যবস্থা বলতে এখানে বোঝাচ্ছে যা মুসলমানের জন্য অত্যন্ত প্রয়োজন গ্রহণের ফলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে স্থায়ী রাজনৈতিক সহানুভূতি ও অকৃত্রিম কার্যকরী সম্পর্ক গড়ে উঠবে। ওই বছর ডিসেম্বরের মাসে নাগপুরে লীগের চতুর্থ বার্ষিক সভার সভাপতি সৈয়দ নবিউল্লাহ উক্ত বক্তব্যের প্রতিধ্বনি করে বলেন যে পৃথক নির্বাচন ব্যবস্থায় হিন্দু ও মুসলমানদের মধ্যে আন্তরিক সহযোগিতা সৃষ্টি করে তাদের অভিন্ন স্বদেশভূমির গৌরব বৃদ্ধি ও উন্নয়নের পথ সুগম করবে। তো আমরা দেখলাম, তারপর আমরা চলে যাব দ্বিজাতি তথ্য ও লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য ও তাৎপর্য। এটি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের সর্বশেষ আনসার। এই আনসারটি দেখার সাথে সাথে আমাদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ হবে। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করার জন্য, ভিডিওটি দেখে লাইক বাটন প্রেস করার জন্য। আর কোথাও কোনো ভুলভ্রান্তি হলে আপনাদের পরিলক্ষিত হলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এখানে আমরা দ্বিজাতি তথ্য দেখি। জাতি তত্ত্বের বিশ্লেষণের মাধ্যমে একটি জনগোষ্ঠীকে তখনই জাতি বলা যায় যার ভাষা, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, মনন, কৃষ্টি, ধর্ম এমনকি অর্থনীতি একটি একক সত্তায় পরিণতি লাভ করে। তবে মুসলিম লীগ সভাপতি এবং পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ভারতের হিন্দু ও মুসলমান এই দুটি ধর্মীয় সম্প্রদায়কে দুটি পৃথক জাতি হিসেবে চিহ্নিত করেছিলেন। এটি মূলত জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব বা টু নেশনস থিওরি-এর মূল কথা। তো লাহোর প্রস্তাবের মূল বক্তব্য ও বৈশিষ্ট্য কী ছিল? লাহোর প্রস্তাবের মূল বক্তব্য ছিল এরকম। লাহোর প্রস্তাবের যে বক্তব্যগুলো ছিল, ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে পৃথক অঞ্চল বলে গণ্য করতে হবে। 2 নম্বরে ছিল এই সকল অঞ্চলের মধ্যে ভৌগোলিক সীমানা প্রয়োজন মতো পরিবর্তন করে ভারতবর্ষের উত্তর পশ্চিমে ও পূর্বাঞ্চলে যে সকল স্থানে মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ সেখানে স্বাধীন রাষ্ট্রগুলো যেমন ইন্ডিপেন্ডেন্ট স্টেটস প্রতিষ্ঠা করতে হবে। নাম্বার 3তে ছিল এই সমস্ত স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্য হবে সার্বভৌম ও স্বায়ত্তশাসিত। নাম্বার 4, ভারতের ও নবগঠিত মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক, শাসনতান্ত্রিক ও অন্যান্য অধিকার ও স্বার্থ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা করা হবে। নাম্বার 5 হচ্ছে দেশের যে কোনো ভবিষ্যৎ শাসনতান্ত্রিক পরিকল্পনায় উক্ত বিষয়গুলোকে মৌলিক নীতি হিসেবে গ্রহণ করতে হবে। তো লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল আমাদের জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব। আর এই তথ্য অনুসারে ভারতীয় মুসলমানদের এলিট গোষ্ঠী মুসলমানদের জন্য মধ্যে জাগ্রত করে তোলেন আত্মনিয়ন্ত্রণাধিকারের অদম্য চেতনা। লাহোর প্রস্তাবের আলোচনায় ভারতের উত্তর পশ্চিম বা পূর্বাঞ্চলে একাধিক রাষ্ট্র গঠন করার কথা বলা থাকলেও তাদের রাজনৈতিক মর্যাদা কী ধরনের হবে সেই ব্যাপারে সুস্পষ্ট কোনো উল্লেখ ছিল না। তো লাহোর প্রস্তাবের তাৎপর্য আমরা একটু দেখার চেষ্টা করি। লাহোর প্রস্তাব ভারতীয় উপমহাদেশের মুসলমানদের এলিট প্রভাবিত মুসলমানদের জনসাধারণের মাঝে এক নতুন প্রেরণা সৃষ্টি করে স্বতন্ত্র আবাসভূমির আশায় তারা আশান্বিত হয়ে ওঠে। ফলে মুসলিম লীগ ও কংগ্রেসের রাজনীতির পৃথক পৃথক রাষ্ট্র গঠনের আন্দোলনে পরিণত হয়। সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায় মুসলমানদের
পৃথক রাষ্ট্র গঠনের দাবিকে অস্বীকার করে, যা পরবর্তীতে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে। লাহোর প্রস্তাব মুসলিম লীগকে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি ও দিক নির্দেশনা এনে দেয়। অতি দ্রুত পাকিস্তান আন্দোলন বিস্তৃতি ঘটে। 1946 সালের নির্বাচনের ফলাফল এর প্রমাণ। মুসলিম লীগের পক্ষে নির্বাচন ছিল পাকিস্তান ইস্যুর উপর রেফারেন্ডাম তুল্য। 1946 সালে জিন্নাহর নেতৃত্বে মুসলিম লেজিসলেটর্স কনভেনশনে মুসলমানদের একাধিক রাষ্ট্র পরিকল্পনাকে বাদ দিয়ে এক পাকিস্তান রাষ্ট্রের পরিকল্পনা গ্রহণ করা হয়। এই ছিল লাহোর প্রস্তাবের রাষ্ট্র পরিকল্পনার পরিবর্তিত রূপ। সে অনুযায়ী 1947 সালে 14 আগস্ট ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত হয়। মুসলমান সংখ্যাগরিষ্ঠ ভারত উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল নিয়ে সৃষ্টি হয় পাকিস্তান এবং বাকি অংশ নিয়ে ভারতীয় ইউনিয়ন। লাহোর প্রস্তাব অনুযায়ী ভারত বিভক্ত হলে পূর্বাঞ্চল, যেখানে বর্তমান বাংলাদেশ, সেখানে ওই সময়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল। তা তো হয়ইনি, উপরন্তু নতুন রাষ্ট্র পাকিস্তানের প্রাদেশিক স্বায়ত্তশাসন পর্যন্ত অস্বীকৃত হয়। এই সবই ছিল 1940 সালে লাহোর প্রস্তাবের সঙ্গে প্রতারণার শামিল। এই অবস্থায় পূর্ব বাংলার বাঙালিদের দারুণভাবে ক্ষুব্ধ করে। তাছাড়া ভারতীয় উপমহাদেশের দুই প্রান্তে অবস্থিত দুই অঞ্চলকে শুধুমাত্র ধর্মীয় কারণে একত্রিত রাখা প্রায় অসম্ভব ছিল। ধর্মীয় ঐক্য বাঙালিদের উপর পাকিস্তানি অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও জাতিগত শোষণ নিপীড়ন আড়াল করতে সক্ষম হয়নি। পাকিস্তানি শাসক গোষ্ঠীর রাষ্ট্রভাষা নীতি ও বাঙালিদের ভাষা আন্দোলনের প্রতি প্রতিক্রিয়ার এর নগ্ন প্রকাশ ঘটে, যার কারণে পাকিস্তানের শুরুতেই পূর্ব বাংলার জনসাধারণের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি তুলে ও পরবর্তীকালে 9 মাস ব্যাপী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। তাই বলা যায় লাহোর প্রস্তাবের তাৎপর্য গুরুত্ব অনেক বেশি বাংলাদেশ সৃষ্টির ক্ষেত্রে। তো এই ছিল সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের দ্বিতীয় সপ্তাহে পৌরনীতি ও সুশাসন অ্যাসাইনমেন্ট 2 এর সমাধান। আমরা আপনাদের বাকি অ্যাসাইনমেন্ট সমাধানগুলো আমাদের চ্যানেলে আপলোড করছি এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।